রূপকথাকে নিজের কবজায় আনতে পেরে রুদ্রের ঠোঁটের বাঁকা হাসি প্রশস্ত হলো। সেই সাথে মাথায় ঘুরপাক খেতে লাগলো নানান কুবুদ্ধি। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে লম্বা টান দিল রুদ্র। এরপর সামনের টেবিলের উপর দুই পা শটান করে মেলে সুইভেল চেয়ারখানায় হেলান দিল। জ্বলে ওঠা নীল চোখ জোড়া বুঝে আর এক দফা সিগারেট টেনে নাক দিয়ে ভক ভক করে ধোঁয়া ছেড়ে রুদ্র বলে উঠল, প্রাণভোমরা ধরে টান দিলে নিশ্চয়ই শ্বাস রোধ হয়ে মরার জোগাড় হয়, তাই না? তুই কেমন বোধ করছিস সরফরাজ? বুকটাকে একটু বেশি ধুকপুক করছে? কোন ভয়ে তুই ভীত আজ? তোর সযত্নে ফোটানো ফুলের মধু শুষে নিব সেই ভয়ে নাকি আমার কাছে চূড়ান্ত পরাজিত হবার? কথাগুলো ভেবেই তাচ্ছিল্য হাসল রুদ্র। রূপকথা মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। বউ বানিয়ে নিজ প্রাসাদে রেখে দিলে মন্দ হয় না। নিঃসন্দেহে সারফরাজের রুচি প্রশংসার দাবিদার। সারফরাজের চয়েসের প্রশংসা করে নাক ফোলালো রুদ্র। সারফরাজ বাহাত না ঢুকালে এই মেয়েটা তার প্রেয়সী হতো, কারণ মেয়েটা নিজে থেকেই তার কাছে এসেছিল। অবশ্য প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের প্রতি রুদ্রের কোনো ইন্টারেস্ট নেই। বিয়ে মানেই গলায় দড়ি। রুদ্র উড়ে উড়ে ফুলের মধু পান করতে ভালোবাসে, কিন্তু আজকাল গরুর মতো গলায় দড়ি পড়তে ইচ্ছে হচ্ছে। বিয়ে নামক দড়ি নেহাত রূপকথা অসম্ভব সুন্দরী, এজন্য নাকি সত্যিই রুদ্র প্রেমে পড়েছে। প্রেমের কথা ভাবতেই চিন্তার মাঝে লজ্জা এসে ভর করলো রুদ্রের চোখে মুখে। এরপর হঠাৎই এসব চিন্তা ভাবনা পাশ কাটিয়ে রুদ্রের মনে উদয় হলো সারফরাজের উন্মাদনা। অসুস্থ রূপকথাকে হসপিটালে না পেয়ে সারফরাজের কি বেহাল দশা হয়েছে এতক্ষণে তা ভেবে কিটকিটিয়ে হেসে উঠল সে। পাদুখানা দোলাতে দোলাতে রুদ্র পুনরায় বলে উঠল, কোথায় খুঁজবি আমায় তুই? পৃথিবীর কেউ জানে না আমার এই ঠিকানা। তোর প্রাণেশ্বরীকে বেকম মরিয়া হয়ে খুঁজে বেড়াবি সারা ক্যালিফোর্নিয়া জুড়ে, কিন্তু আফসোস কোথাও মিলবে না। খুব কষ্ট হচ্ছে, তাই না? কি করব বল? তোকে তো থামাতে হবে, তাই না? কিন্তু তুই ভাবিস না, তোর মৃত্যুর পর তোর প্রিয়তমাকে নিজের প্রিয়তমা বানিয়ে রেখে দিব আমি। প্রমিস, তোর চাইতে সুখে রাখবো তাকে। কথাগুলো বলতে বলতে রুদ্রের দাঁত চেপে এলো। চোখের সামনে সহসায় ভেসে উঠল সন্তান তুল্য পোষা দুই প্রাণীর রক্তাক্ত মৃতদেহ। রুদ্রের চোখের কোণে জমল স্বচ্ছ জল। এই জলে প্রকাশ পেল প্রাণী দুটোর জন্যে তার নিখাদ ভালোবাসা। দ্রুত হাতে চোখের কোণের জল মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। এরপর দেওয়ালে থাকা ঘড়িতে সময় বলিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দিল, যাবার সময় হয়ে গেছে কেভিন, সবটা গুছিয়ে নাও। কেভিন কিছুটা নমনীয় স্বরে বলে উঠল, মেয়েটা প্রচণ্ড অসুস্থ বস, জ্বরের দাপটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। যদি কিছু হয়ে যায়। কেভিনকে কথা শেষ করতে না দিয়েই গর্জে উঠল রুদ্র, হয়ে যাক, সে মরে যাক, তাতে আমার কি আসে চায়? মারার জন্যই তো ধরে এনেছে, আদর সোহাগ করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে নয়। এবার কোনোভাবেই সরফরাজ আমাকে হারাতে পারবে না কেভিন। তো আর চাবি দুটোই আমার হাতে। আমি যেভাবে পুতুল নাচাবো ওভাবেই নাচতে হবে। অনেক হয়েছে, এবার সব কিছুর দাম চুকাবে ওই সরফরাজ। এক রাজ্যে কখনো দুই রাজা থাকতে পারে না, বুঝেছ? যাও, সব রেডি করো। কেভিন আর বাক্য আওড়ালো না। রুদ্রের চোখগুলো কেমন আগুন ছড়াচ্ছে, কিন্তু মানুষ হিসেবে রূপকথার জন্যে কেভিনের মন খচখচ করলো। রুদ্রের চরের প্রভাবে মেয়েটার ফর্সা গাল টকটকে লাল হয়ে আছে। ঠোঁটের কোণের রক্ত আর কপালের রক্ত জমে গিয়ে কালো হয়ে আছে। ইতিমধ্যেই গালে কালশিটে দাগ পড়ে গিয়েছে। সারফরাজ আর রুদ্রের খেলায় মেয়েটার কোনো দোষ নেই। রুদ্ররাজ অহিত গুটি হিসেবে মেয়েটিকে চালাচ্ছে। রূপকথার পানে পুনরায় নজর বুলিয়ে তপ্তশ্বাস ফেলল কেভিন। এরপর কক্ষ ছেড়ে বেরিয়ে গেল নিজের কাজে। নিজের দলবল নিয়ে রুদ্ররাজের বাড়ি, মিল, কারখানা, বার সবকিছুতেই হন্যে হয়ে রূপকথাকে খুঁজল সারফরাজ, কিন্তু রূপকথা বা রুদ্ররাজ কেউ কোথাও নেই। সারফরাজের মাথা ঘুরে উঠল, সেই সাথে বুক ফেটে চিৎকার এলো। রূপকথা প্রচন্ড অসুস্থ, তার মধ্যে রুদ্র তার সাথে কি করছে কে জানে। রুদ্রকে ডিফেন্ড করার মতো শক্তি রূপকথার শরীরে নেই। মেয়েটা কোন তবিয়তে আছে কে জানে।
তাছাড়া সারফরাজ সুফিয়ান চৌধুরীর কাছেই বা কি জবাব দেবে? সারফরাজের ভাবনার মাঝেই সুফিয়ান চৌধুরীর কল এলো। ভদ্রলোক সারা রাত এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করেননি। মেয়েটা সুস্থ হলো কিনা সেই চিন্তায় নিজেও অসুস্থ প্রায়। ফোনের স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরীর প্রশ্নে কি জবাব দেবে সেটা ভেবেই প্রথম কল তুলল না সে। কিন্তু সুফিয়ান চৌধুরী পুনরায় কল করলেন। ইতস্তত আর ভয় নিয়ে সারফরাজ কল তুলল। সারফরাজ হ্যালো বলতেই সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে শুধালেন, আমার মেয়েটার কি অবস্থা সারফরাজ? জ্বর কমেছে? ভদ্রলোকের কণ্ঠে চিন্তা আর অসহায়তার ছাপ। বাবা হিসেবে মেয়ের অসুস্থতার খবর শুনে কাতর হওয়া স্বাভাবিক, কিন্তু সারফরাজ চেপে গেল সব। সে কণ্ঠ স্বাভাবিক করে বলে উঠল, জি কমিশনার সাহেব, আপনার মেয়ের জ্বর কমেছে, এখন ঘুমোচ্ছেন। ঘুম থেকে উঠলে আপনার সাথে কথা বলিয়ে দেব। সারফরাজের কথা বিশ্বাস করলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের গলাটাও কেমন ক্লান্ত শোনালো। সুফিয়ান ভাবলেন সারাদিন ছেলেটা অনেক ধকল পুহিয়েছে, তাই তিনি আর বিরক্ত করতে চাইলেন না সারফরাজকে। অল্প করে শুধু বললেন, তুইও ঘুমা সারফরাজ, সারাদিন অনেক দৌড়েছিস, রাখছি। সুফিয়ানের ফোন কাটতেই মাটিতে ধপ করে বসে ছোট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। আজ প্রথম সুফিয়ান চৌধুরীর নাম শুনেই তার ভয় করছে। মানুষটার সামনে কিভাবে দাঁড়াবে সেই ভয়ে শিউরে উঠছে এই সাহসী মানব। সুফিয়ান চৌধুরীর আদরের মেয়েকে সারফরাজ এই দুর্দেশে এনে হারিয়ে ফেলেছে। এই কথা কিভাবে জানাবে সে সুফিয়ান চৌধুরীকে? সারফরাজ মাথার চুল খামচে ধরে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। এরপর চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে ছুটল ভ্যানিয়েল এর কাছে। ড্যাভিন এখনো ভ্যানিয়েলকে বাঁচিয়ে রেখেছে, প্রাণে মারেনি। কিন্তু পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ড্যানিয়েল বারবার মৃত্যুর ভিক্ষা চাচ্ছে। ড্যাভিন যখন ড্যানিয়েলের দাঁত তুলে ফেলার জন্য প্লায়ার্স দিয়ে তেড়ে এলো, এমন সময় সেখানে প্রবেশ করলো সারফরাজ। রক্তাক্ত ভ্যানিয়েলকে দেখে সারফরাজের বিন্দুমাত্র মায়া হলো না। সে ড্যানিয়েলের চুলের মুঠি চেপে ধরে হিস হিস করে বলে উঠল, রুদ্ররাজ কোথায়? ড্যানিয়েল সারফরাজের প্রশ্নে চমকে উঠল। এরপর ভাঙা গলায় বলে উঠল, আই ডোন্ট নো। ড্যানিয়েলের জবাবের সাথে সাথেই ড্যানিয়েলকে সজোরে লাথি বসালো সারফরাজ। লাথি খেয়ে শব্দ পর্যন্ত করতে পারল না ড্যানিয়েল। সারফরাজ ড্যানিয়েলের গলা চেপে ধরে গর্জে জিজ্ঞেস করলো, তুই জানতিস রুদ্ররাজ রূপকথাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? ড্যানিয়েল উত্তর করবার আগেই সারফরাজ ড্যানিয়েলের চোখের ভাষা পড়ে নিল। তার মানে ড্যানিয়েল জানতো রুদ্ররাজ নিয়ে যাবে রূপকথাকে। সারফরাজ ড্যানিয়েলকে অসহায় গলায় বলে উঠল, তোকে আমি পান ভিক্ষা দেব ড্যানিয়েল। জীবনে প্রথম কাউকে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত পাঠাবো। বিনিময়ে বল, রুদ্ররাজ কোথায়? সারফরাজের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে ড্যানিয়েল। সে জানে সারফরাজ কখনো কথার হেরফের করে না। এক কথার মানুষ সারফরাজ, কাউকে মিথ্যে আশ্বাস পর্যন্ত দেয়নি সে কোনো দিন। ড্যানিয়েল যদি তাকে সবটা বলে দেয় তবে নিশ্চয়ই সারফরাজ তাকে এই নরক থেকে মুক্তি দিবে। ভালোবাসার মানুষ বলে কথা। নিজের জীবন ফিরে পাবার খুশিতে চকচক করে উঠল ড্যানিয়েলের চোখ। সে কোনো মতে গুঙিয়ে বলে উঠল, আপনার মা যেখানে বন্দি ছিল। সারফরাজ বুঝে গেল ড্যানিয়েল কি বলতে চাইছে। রুদ্ররাজ ক্যালিফোর্নিয়া ছেড়েছে রূপকথাকে নিয়ে। সারফরাজ কপাল স্লাইড করে কিছু ভাবল। এরপর বাঁকা হেসে ড্যাভিনকে বলে উঠল, কিল হিম। সারফরাজকে ওয়াদা ভঙ্গ করতে দেখে চিৎকার করে উঠল ড্যানিয়েল। সে পাগলের মতো বলতে আরম্ভ করলো, আপনি আমাকে বাঁচিয়ে রাখার প্রমিস করেছেন, এভাবে কথার বরখেলাপ করতে পারেন না আপনি। সারফরাজ ঠোঁট উল্টে কাঁধ উঁচিয়ে বলে উঠল, তুইও প্রমিস করেছিলিম কখনো আমায় ধোকা দিবি না, কিন্তু তোর ধোকা তো আমার জান বের করে নিয়ে গেছে রে ড্যানিয়েল। তোকে বাঁচিয়ে রাখলে কবে না আমার আবার মরণ হয়। তার চেয়ে বরং তুই মর। হ্যাপি জার্নি, গুড বাই। বলেই হনহন করে বেরিয়ে এলো সারফরাজ। এরপর লুইস আর ইয়ংকে আদেশ দিল, ক্যাপ্টেন লিওকে জেট রেডি করতে বলম, আর আমার মাকে তৈরি করম। দেশে যাচ্ছি আমরা। এবার একবারে বউ নিয়ে ফিরে আসবো, তার আগে নয়।
ঘুটঘুটে অন্ধকার এক কক্ষ, তাতে নেই এক ফোঁটা আলো চলাচলের পথ। আলো তো দূর, এক বিন্দু বাতাস পর্যন্ত বইছে না। ভ্যাপসা গরমে শরীরে জ্বালাপোড়া করছে, মনে হচ্ছে শরীরের মাংস খুলে পড়ে যাচ্ছে। প্রচন্ড পিপাসায় গলাটাও চৌচির হয়ে ফেটে উঠছে। ক্লান্ত রূপকথা বার কয়েক ফাঁকা ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করলো, কিন্তু জ্বরের কারণে মুখটা আঠালো হয়ে আছে। জিভের অগ্রভাগ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া লেহন করে বহু কষ্টে আওড়ালো। পানি। বদ্ধ কক্ষে রূপকথার গলার স্বর নিজের কাছেই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। ঝাপসা নিভু চোখে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করলো রূপকথা, কিন্তু কিছুই ঠাউর করতে পারল না। বদ্ধ কক্ষের ভ্যাপসা গন্ধ তার মস্তিষ্কে জানান দিল দীর্ঘদিন এখানে কারোর আসা যাওয়া নেই। নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসলো রূপকথা। বেচারা সারফরাজ কোথায় না তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে কোথায় বন্দি। রুদ্রের এই নোংরামো দেখে রূপকথার আকাশ সম ঘৃণা পেল রুদ্রের উপর। একটা মানুষ কি করে এতটা নিকৃষ্ট হতে পারে রূপকথা জানে না। মনে মনে অগণিত অভিশাপ ঝাড়ল রুদ্রের উপর সে। এরপর ঢুলু ঢুলু দুর্বল শরীরে অন্ধকার হাতড়ে ঘরের আনাচে কানাচে হাত বুলালো দরজা খুঁজে পাবার উদ্দেশ্যে। এমন সময় কারোর জুতার খুটখুট শব্দ পাওয়া গেল। চতুর রূপকথা ঝটপট অন্ধকার হাতড়ে শক্ত চৌকিটায় এসে শুয়ে চোখ বুজে রইল। কেউ হ্যাচকা টানে দরজা খুলল। দরজা খুলতেই সূক্ষ্ম আলোক রশ্মি এসে কক্ষ আলোকিত হলো। মানুষটা সেই আলোতে রূপকথাকে দেখলো। এরপর ফোনে কাউকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠল, তার জ্ঞান এখনো ফিরেনি সাহেব। কি করব এখন? পানি মেরে জাগিয়ে তুলবো? এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। ওপাশ থেকে উত্তর এলো, খিদে পেলে ঠিকই উঠবে, তুমি নিজের কাজে যাও। লোকটি দরজা টেনে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। মুহূর্তেই আলোকিত কক্ষ আবার অন্ধকারে নিমজ্জিত হলো। মানুষটার মুখের চট্টগ্রামের ভাষা শুনে রূপকথার চোখ কপালে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক আন্দোলন করে বলে উঠল, হ্যাঁ, এটা বাংলাদেশ। ক্যালিফোর্নিয়াতে প্রচণ্ড শীত, অথচ এখানে গরমে দম বন্ধ হয়ে আসছে। তাছাড়া নিশ্চয়ই ক্যালিফোর্নিয়ায় সাদা চামড়ার বিদেশিরা ইংরেজি ফেলে চিটাগংয়ের ভাষা বলবে না। কিন্তু রূপকথাকে কোথায় রেখেছে রুদ্ররাজ? আর সারফরাজি বা তাকে খুঁজে পাবে কিভাবে? বিকেল বেলায় বাংলোর গার্ডেনে বসে আকাশের পানে তাকিয়ে নানান ভাবনায় মজেছেন সুফিয়ান চৌধুরী। সারফরাজকে আজ দুদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না। রূপকথার ফোনটাও বন্ধ। মেয়েটার কি অবস্থা সেটাও জানতে পারছেন না। মনের ভেতরে কেমন কু গাইছে সারাক্ষণ। কারো কিছু হলো? রূপকথা বা সারফরাজ ঠিক আছে তো? কমিশনার সাহেব। আকস্মিক কারো ভরাট গলায় ধ্যান ছেড়ে বেরিয়ে সামনে তাকালেন সুফিয়ান চৌধুরী। সামনে বিধ্বস্ত সারফরাজ দাঁড়িয়ে। ছেলেটার চোখ দুটো কেমন অসহায়, চকচকে মুখটায় খোঁচা খোঁচা দাড়ি আর কেমন মলিনতা, চুলগুলো উস্কো খুস্কো। সুফিয়ান চৌধুরী চট করে উঠে দাঁড়িয়ে সারফরাজের কাছে এসে কপাল কুঁচকে ব্যস্ত গলায় ডাকলেন, সারফারাজ, কি অবস্থা করেছিস নিজের? আর হঠাৎ দেশে? রূপকথা কোথায়? সারফরাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে বলে উঠল, আমি আমার জীবনের শেষ খুন করতে এখানে এসেছি কমিশনার সাহেব। এরপর আমি সত্যিই ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে গেলে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। বিশ্বাস করুন, আমি সত্যিই ভালো মানুষ হয়ে যাব। বলেই সুফিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল সারফরাজ। এবার ভয় পেলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ কাঁদবার ছেলে নয়। নিশ্চিত সাংঘাতিক কিছু ঘটেছে, যার জন্যে এভাবে ভেঙে পড়েছে ছেলেটা। সুফিয়ান সারফরাজের পিঠ হাতড়ে আশ্বস্ত করলেন, আচ্ছা, রূপকথাকে বিয়ে দেব তোর কাছে। তার আগে বল, হয়েছেটা কি? সারফরাজ সুফিয়ান চৌধুরীকে আরেকটু শক্ত করে চাপটে ধরে বলে উঠল, রুদ্ররাজ রূপকথাকে হসপিটাল থেকে তুলে ক্যালিফোর্নিয়া থেকে সুবাহান চৌধুরীর হাবিলিতে নিয়ে এসেছে কমিশনার সাহেব। কথাটি বজ্রপাতের ন্যায় সুফিয়ান চৌধুরীর উপর পড়ল। সে সারফরাজকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠল, কি বলছিস তুই? আমি সত্যি বলছি।
বলেই তীব্র অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল সারফরাজ। সুফিয়ান চৌধুরী শক্ত হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলেন। এই কথা রেখা জানলে নির্ঘাত মরে যাবে। সুফিয়ান ইতিমধ্যেই রুদ্ররাজের নোংরামি সম্পর্কে জেনেছেন। ছেলেটা মানুষ কম, জানোয়ার বেশি। অবশ্য যার রক্তই পশুর, সে আবার মানুষ হয় কি করে? সুফিয়ান চৌধুরী ভয়ার্থ চোখে সারফরাজের পানে তাকিয়ে শুধালো, আমার মেয়েটা বেঁচে আছে তো? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেঁচে আছে। রূপকথাকে মারার জন্য নেয় নিয়ম। আমাকে চূড়ান্ত ঘায়ল করতে রূপকথাকে তুলে নিয়ে গেছে সে। রুদ্র জানে রূপকথা আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার মাকে ছাড়া আমি অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম কমিশনার সাহেব, কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনার মেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। আমি ঠিকমতো শ্বাসটাও নিতে পারছি না। এই দেখুন আমার বুকে কত কষ্ট হচ্ছে। নিজের কাছের মানুষ হারিয়ে ফেললে কেমন লাগে সারফরাজ? বুকটা বুঝি কষ্টে ফেটে যাচ্ছে, তাই না? ব্যথা সহ্য করতে পারছিস তো? কলিজা পুরে খাক হচ্ছে না? রুদ্রের পাঠানো মেসেজখানা দেখে হাতের ফোনটা দূরে ছুঁড়ে মারল সারফরাজ। দামি ব্র্যান্ডেড অনুভূতিহীন ফোনখানা শক্ত টাইলসে বাড়ি খেয়ে খান খান হলো। সেই টুকরো টুকরো চূর্ণ ফোনের পানে তাকিয়ে চুল খামচে ধরে গর্জন করে উঠল সারফরাজ, তোকে আমি পিষে ফেলবো রুদ্ররাজ, চাষ পিষতে ফেলবো। আমার ধৈর্য নিয়ে খেলা করার স্বাদ তোকে আমি মিটিয়ে ছেড়ে দেব। এতদিন বহুবার ক্ষমা করেছি তোকে। ভালো হবার হাজারটা চান্স মিস করে গেছিস তুই। আর নয়, আমার চোখের দৃষ্টি কতটা ভয়ঙ্কর এবার হাড়ে হাড়ে টের পাবি তুই। সারফরাজের কথা শেষ হবার আগেই দ্বিতীয় ফোনটায় নোটিফিকেশন সাউন্ড হলো। সারফরাজ নিজের রাগ দমিয়ে ফোনটা হাতে নিতেই কলেজায় কামড় দিয়ে উঠল। অবচেতন রূপকথার ছবি স্ক্রিনে ভেসে আছে। রূপকথার কপালের কাছে আর ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, গালে কালশিটে দাগ, চেহারা মলিন, দেখে মনে হচ্ছে দেহে প্রাণ নেই। রূপকথার এহেন অবয়বে সারফরাজের বরফ নীল চোখ দুটো ছলছল করে উঠল। চোখের কোণ বেয়ে অল্প জলও গড়ালো। সারফরাজ নিজের ব্যথিত অনুভূতির সমাধিস্থ করতে না করতেই বার্তা এলো, আমার সাথে টক্কর দিয়ে তুই ভুল করেছিস সারফরাজ। তোর অন্যায়ের ক্ষমা হবে আমার পায়ের তলায় নিজের জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে। যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস তবে তোর পাখি কোরবানি হবে আমার হাতে। হয় সমস্ত প্রপার্টি, ক্ষমতা, ব্যবসা আর দম্ভ আমার হাতে তুলে দিয়ে পরাজয় স্বীকার করবি, নয়তো তোর প্রাণ বিনিময় করে আমায় খুশি করবে। কিন্তু এটা ভাবিস না রূপকথা তোর। রূপকথা একান্তই আমার। তোর থেকে রূপকথাকে কেড়ে নিয়ে আমার বড্ড আনন্দ হচ্ছে। ফাইনালি তোকে চারদিক থেকে চেক দিতে পারলাম। এইবার শুধু তোর চেক কাটানোর পালা। লাস্ট চেকমেট আমি দিব। তুই চারপাশ থেকে আমার হাতে বন্দি সারফরাজ। পালানোর পথ সব বন্ধ। রুদ্রের বার্তার ফিরতি উত্তর পাঠাতে চাইল সারফরাজ, কিন্তু রূপকথার শঙ্কায় মুখের ভাগটুকুন বের করল না। অগ্নিদৃষ্টি নিয়ে বার্তাখানা বারবার নজর বুলালো সারফরাজ। এরপর শক্ত কালচে লাল ঠোঁট কামড়ে ধরে ক্রোধ নিবারণ করলো। ক্রোধের মাত্রা বোধ হয় অনেক বেশি। ধারালো দাঁতের পিষ্টনে মুহূর্তেই নিম্নভাগের ঠোঁট কেটে রঞ্জন ধারা করালো। হাতের উল্টো পিঠে সেই লোহিত ধারা সারফরাজ মুছে বলে উঠল, যা আমার তা একান্তই আমার। তাতে হাত দেওয়া তো দূর, সামান্য চোখের নজর দিলেও আমি বরদাস্ত করব না। তোর চোখ আমি তুলে নিয়ে অ্যাঞ্জেলোকে দিয়ে খাওয়াবো। তুই আমার জন্য একটু অপেক্ষা কর রুদ্র, জাস্ট রাতটুকুম। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর ছুটল মায়ার কক্ষে। উদ্ভ্রান্তের ন্যায় ডেকে উঠল, মা। উত্তপ্ত ভ্যাপসা দাবদাহ ভাদ্রের রাত। আকাশের চাঁদটা ক্ষয় হয়ে গিয়েছে 2-3 দিন আগেই। হয়তো আজ অমাবস্যা। আধারের ঘনত্বে 1 হাত দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছে না। সোভান চৌধুরীর বিশাল ভুতুরে হ্যাভেলির ভাঙা মরিচা ধরা লোহার গেটটার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারফরাজ। মাথার উপরের প্রকাণ্ড বাবলা গাছটায় বসে বসে নিশাচর এক প্যাঁচা ভয়ানক ডেকে চলেছে। অদূরের ঘন জঙ্গলটায় জোনাকির মেলা বসেছে।
ঝিকমিক আলো জ্বালিয়ে এই ভয়ানক গা ছমছমে অন্ধকারটাকে দূর করতে চাইছে তারা, কিন্তু সামান্য এই পোকার এত দম আছে নাকি? হালকা বাতাসের দাপটে ভগ্ন গেটখানা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। সেই শব্দে রাতের গুমোট নিস্তব্ধতা সামান্য বিঘ্ন হলো। ঝুলে যাওয়া জানালার আধ ভাঙা কাঠের পাল্লাটাও কেমন অদ্ভুত শব্দে দুলে উঠল। মনে হচ্ছে কোনো অশরীরী করুণ গলায় গুমড়ে উঠছে। কিন্তু নির্ভীক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সারফরাজ। সারফরাজকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নিঃশব্দে নেমে এলো অভিরূপ। এরপর তপ্তশ্বাস ফেলে শুধালো, তুই কি শিওর রূপকথা এখানে আছে? এমন ভাঙা ভুতুরে বাড়িতে আদেও কেউ থাকতে পারে? রৌদ্রের মতো বিলাসবহুল জীবনযাপনকারী মানুষ কি পরিত্যক্ত নোংরা বাড়িতে থাকবে? এটা তোর বিশ্বাস হয়? আই থিঙ্ক ড্যানিয়েল তোকে মিথ্যে বলেছে। সারফরাজ বুকের কাছে দুহাত গুজে দীর্ঘশ্বাস ছুড়ল। এরপর চোখ বুজে মনে করার চেষ্টা করলো মায়ার বলা কথাগুলো। আচ্ছা মা, তুমি কি আমায় বলতে পারবে তুমি কোথায় বন্দি ছিলেন, বা সেই জায়গাটা দেখতে কেমন? সারফরাজের প্রশ্নে মায়া কেঁপে উঠলেন। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বিভীষিকাময় দিনগুলো। অন্ধকার এক কক্ষ, একটা ছোট শক্ত চৌকি, ছোট একটা বাথরুম আর মোটা শিকল। বন্দিশালায় একবেলা মিলতো ভাত, তরকারি দিয়ে মোটেও নয়। সামান্য পান্তা ভাত, এক চিমটে লবণ, একটা পেঁয়াজ আর কাঁচা মরিচ। পুষ্টিহীন সেই খাবার খেয়ে শরীর তার সমস্ত তাকত হারায়, কিন্তু প্রাণে বেঁচে থাকে নির্জীবের ন্যায়। সারফরাজ মায়াকে চুপ থাকতে দেখে মায়ার হাত শক্ত করে চেপে ধরে কাতর গলায় বলল, বলো না মা, ওই ঘরটা কোথায়? মায়া কম্পিত হাহাকার মিশ্রিত শ্বাস জুড়ে বলে উঠলেন, ঘরটাতে কখনো আলো আসে না সারফরাজ। যখন কেউ খাবার দিতে আসে তখন অল্প তীর্যক আলো দেখা যায়। মাঝে মাঝে অদ্ভুত এক গন্ধ আসে, তাজা বারুদের গন্ধ। কাঠের দরজায় চাপড় দিলে বোঝা যায় দেয়ালটা ফাঁপা। মাঝে মাঝে মানুষের সম্মানিত গলার স্বর পাওয়া যায়, যেন তারা কোনো লোহার কলকবজা নাড়াচ্ছে এমন। মায়ার উত্তরে সারফরাজের বাঁকা ভ্রু সরু হলো। সে আর দাঁড়ালো না। ইয়ংয়ের কাছে মায়াকে সঁপে দিয়ে লুইস আর অভিরূপকে নিয়ে যাত্রা করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। কি হলো, এভাবে দাঁড়িয়ে মশার কামড় খেতে থাকবি নাকি কথার জবাব দিবি? সারফরাজের ধ্যান ভাঙল অভির দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নের উত্তর না দিয়েই অন্ধকারে পা বাড়ালো সারফরাজ। হুতুম প্যাঁচাটা এখনো ভয়ানকভাবে ডেকে চলেছে। মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে আজ? অভিরূপ পেছন পেছন আসতে নিলেই হাত উঁচু করে তাকে থামিয়ে দিল সারফরাজ। এরপর ভারী গলায় বলে উঠল, বাড়ির চাষবাসে দুজন মিলে নজর রাখ, আমাকে গার্ড করতে হবে না। এই হাবেলিতে শৈশব কৈশোরে 2 মিলে 7 বছর কাটিয়েছি আমি। এখানে কোথায় কি আছে তা আমার নখদর্পণে। বলেই হনহন করে গেট মারিয়ে উঠোনের এক কোণে গিয়ে স্থির হলো সারফরাজ। এক সময়ের ফকফকে পাকা উঠোন আজ দুর্বাঘাসের দখলে। বাড়ির চারপাশেই ঘন ঝোপঝাড়। নিশ্চিত বিষাক্ত সাপ খোপের আনাগোনা আছে এখানে, অথচ একসময় একটা পাখি পর্যন্ত উড়ে যেতে ভয় পেত এই হাভেলির উপর দিয়ে। সোভান চৌধুরীর পরিণতিতে তাচ্ছিল্য হাসল সারফরাজ। এরপর হাতের টর্চ জ্বালিয়ে এদিক সেদিক কিছু খুঁজল। সারফরাজ জানে হাভেলির উঠানের দক্ষিণ পাশে একটা পাতাল ঘর আছে। সেই ঘরে ব্যবসায়িক উদ্দেশ্যে নানান অস্ত্র শস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখত সোভান। কেউ সেগুলো কিনতে এলে সোভান নয়তো কাবির গিয়ে তাদের সেসব দেখাতো। সারফরাজ কখনো যায়নি সেই ঘরে। যায়নি বললে ভুল হবে, সোভান যেতে দেয়নি। কোনো না কোনো ভাবে ওই দরজার সামনে থেকে সারফরাজকে দূরে সরিয়ে রেখেছে সোভান। পাতাল ঘরের সুড়ঙ্গ মুখে একটা বিশাল বড় শিউলি গাছ ছিল। শিউলি ফুলের চাদরে সুড়ঙ্গের মুখ ঢাকা থাকতো। কখনো সখনো পুলিশের কাছে কেউ গোপন খবর পাঠালেও পুলিশ তল্লাশি চালিয়ে কিছু বের করতে পারতো না, কারণ কেউ কোনোদিন ঠাউরি করতে পারেনি ফুলের গালিচার নিচে যে পাপের রাজ্য অবস্থান রয়েছে। ধীরে ধীরে পা চালিয়ে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো সারফরাজ। পায়ের কাছে টর্চের আলো ফেলতেই সারফরাজের চোখ জোড়া জ্বলে উঠল।
সুরঙ্গ মুখে আলগা ঘাস ছড়ানো, পা দিয়ে নাড়া দিতেই সেগুলো সরে গেল। রুদ্রের বোকা বুদ্ধিতে সারফরাজের উচ্চস্বরে হাসি পেল। সেই সাথে রূপকথাকে অপহরণ করার দায়ে রুদ্রের উপর জন্মালো চরম আক্রোশ। রুদ্র যদি সারফরাজের সামনে এখন উপস্থিত থাকতো তবে চোখের ওই ভয়ঙ্কর আগুনে পুড়ে নিশ্চিত ভস্ম হতো। সারফরাজ হাঁটু ভাঁজ করে বসে ধাতব ঢাকনাটিতে হাত বোলালো। দীর্ঘদিন কারোর হাত পড়েনি এই সুড়ঙ্গ দরজায়, তা দরজার হাল দেখেই অনুমান করা গেল। সারফরাজ শব্দহীন দরজা খুলতে চাইল, কিন্তু গুড়গুড় ক্যাচক্যাচ শব্দে আলোড়িত হলো চারপাশ। এক ঝটকায় সুড়ঙ্গ দরজা খুলে কোমর থেকে নিচের বন্দুকখানা হাতে নিল সারফরাজ। এরপর অন্য হাতে টর্চ নিয়ে নামলো স্টিলের জং ধরা সিঁড়ি বেয়ে। সারফরাজের প্রতিটি পায়ের ধাপ ভয়ানক শব্দ সৃষ্টি করছে এই বদ্ধ ঘরে। সারফরাজ যথাসম্ভব চেষ্টা করলো শব্দ এড়াতে। ধীরে ধীরে সারফরাজ নেমে এলো পাতাল মেঝেতে। চারপাশে টর্চের আলো ফেলতেই চক্ষু হলো বিস্ফোরিত। এ যেন আরেক চৌধুরী হাবেলি। ভেতরে কংক্রিট আর কাঠ মিশ্রিত বড় বড় তালাবদ্ধ কক্ষ, বসার ঘর সহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে ঠাসানো। এখানে কারোর দীর্ঘদিনের বসবাস চোখে আঙ্গুল দিয়ে টনক নড়াচ্ছে। রুদ্ররাজি যে সোফানের মৃত্যুর পর এই পাতাল ঘরের দেখাশোনা করছে তা যেন স্পষ্ট হলো। বিস্ময়ে হতবাক হয়ে চারপাশে নজর বুলিয়ে হাতের টর্চ বন্ধ করে ফেলল সারফরাজ। টর্চের আলো নিভতেই দূরের কোণের এক ঘরের সামনে একটি জ্বলিত মশাল দেখতে পেল সারফরাজ। সেই ক্ষীণ আলো অনুসরণ করে এগিয়ে গেল সারফরাজ। কক্ষের সামনে এসে দাঁড়াতেই বাইরে থেকে তালাবদ্ধ দেখা গেল সেই ঘর। আশেপাশে চতুর নজর বুলিয়ে সারফরাজ নিশ্চিত হলো এখানে কেউ নেই, নয়তো দীর্ঘ সময় ধরে যেসব শব্দ হচ্ছে কেউ থাকলে ঠিক এসে আক্রমণ করে বসতো তাকে। রূপকথা আদেও এখানে আছে কিনা সন্দেহ করে সাইলেন্সার লাগানো বন্দুকটি দিয়ে তালায় গুলি করল সারফরাজ। শক্ত বৃহৎ তালাখানা গুলির আঘাতে চূর্ণ হয়ে খুলে গেল। সারফরাজ দরজায় ছিটকিনি খুলে ভেতরে ঢুকতেই উটকো গন্ধে নাক চেপে ধরল। এরপর হাতের টর্চ জ্বালিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি মেলল। টর্চের আলোতে শক্ত ভাঙা কাঠের চৌকিটায় শীর্ণ দেহের রূপকথাকে দেখে সারফরাজের শ্বাস থমকে গেল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথার পাতলা শরীর নিজের বুকে জড়িয়ে কম্পিত গলায় ডেকে উঠল, রূপকথা আমার জান। কিন্তু রূপকথা চোখ মেলে সারফরাজকে দেখল না। সারফরাজ আশেপাশে পানি খুঁজল। চৌকির পাশের ছোট টুলে একটা স্টিলের জগ রাখা। রূপকথাকে ফেলে সেই জগ হাতে নিয়ে জগে থাকা পানি রূপকথার চোখে মুখে ছিটালো সারফরাজ। এরপর ঠোঁট চেপে ধরে অল্প পানি দিল মুখে। কয়েক পলক গড়াতেই চোখের পাতা নড়ে উঠল রূপকথার। নিভু নিভু দৃষ্টি মেলে তাকালো রূপকথা। সারফরাজের টর্চের ফকফকে আলো তার চোখ জ্বালিয়ে দিল। মস্তিষ্ক সজাগ হবার আগেই ভয়ে কুঁকড়ে গেল রূপকথা। সারফরাজ রূপকথাকে বুকে জড়িয়ে কপালে অসংখ্য চুমু খেয়ে কেঁদে ফেলল। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সারফরাজের শরীরের গন্ধে রূপকথা কিছুটা স্থির হলো। এরপর সারফরাজকে দুই হাতে শক্ত করে খামছে ধরে ভয়ার্থ দুর্বল গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, এখানে আমার অনেক ভয় করছে, আমায় নিয়ে চলো সারফরাজ। রুদ্ররাজ আমাকে এখানে বন্দি করে রেখেছে তোমাকে কষ্ট দেবার জন্য। সারফরাজ রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, হ্যাঁ, আমরা বাড়ি ফিরে যাব। আমি এসে গেছিলাম, আর কেউ ভয় দেখাতে পারবে না তোমায়। রুদ্ররাজ আমার থেকে তোমাকে আর নিতে পারবে না। আই এম সরি। তোমাকে হসপিটাল ফেলে আমার বাইরে যাওয়া আর উচিত হয়নি। রুদ্রকে এর জন্য চরম মূল্য দিতে হবে। তুমি দেখে নিও, ওকে এর চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবো আমি, প্রমিস। তাই নাকি? আকস্মিক পুরুষালী গম্ভীর ভারী স্বরে পেছনে তাকালো সারফরাজ। অন্ধকার কক্ষ মশালের আলোয় আলোকিত। কক্ষের দরজায় বুকে হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে রুদ্ররাজ। পেছনে চারজন পুরুষ। রুদ্রের গলার স্বর পেয়েই চিৎকার করে উঠল রূপকথা, আমাকে এই শয়তানের সামনে থেকে দূরে নিয়ে যাও সারফরাজ। একে আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে।
ছটফট করতে করতে সারফরাজের বুকে লুকাতে চাইছে রূপকথা। লুইস আর অভিরূপকে টেক্কা দিয়ে রুদ্র কি করে এখানে প্রবেশ করলো সেই চিন্তায় সারফরাজের মাথা ঘুরে উঠল। অভিরূপ আর লুইস ঠিক আছে তো? সারফরাজ রুদ্রের পানে বন্দুক তাক করার আগেই রুদ্র কোনো বাছবিচার না করে সারফরাজের বাহুতে গুলি করে দিল। গুলি খেয়ে ব্যথায় কোকিয়ে উঠল সারফরাজ। রূপকথা চিৎকার করে উঠল সারফরাজকে চাপটে ধরে। সারফরাজ কোনো কিছু ভাবার আগেই রূপকথাকে সারফরাজের কাছ থেকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে এলো রুদ্র। এরপর সঙ্গে আসা গার্ডগুলোকে বলে উঠল, ধরে উপরে নিয়ে আয় আগে। আমার দাদাজানের অতৃপ্ত আত্মা তৃপ্ত করবো আজ আমি। যেভাবে ও আমার দাদাজানকে মেরেছে ঠিক সেইভাবেই ওকে মৃত্যু দিব আমি। রূপকথা ছটফট করে উঠল দুর্বল শরীরে। সে রুদ্রের পা জড়িয়ে কেঁদে উঠল, সারফরাজকে ছেড়ে দিন প্লিজ, ওকে মারবেন না। রূপকথার কাকুতিতে রুদ্রের বেশ হাসি পেল। রূপকথার চুল চেপে ধরে উপরে তুলে হিস হিস করে বলে উঠল, ওর মৃত্যুর পর তুমি আমার হবে ডালে। হবু স্বামীর সামনে কেউ প্রেমিকের জন্য কাঁদে? ছি, লোকে মন্দ বলবে তো। এমন আদর সোহাগ করবো যে সব ভুলে যাবে। রানী করে রাখবো, রানী বুঝলে। মাথার ব্যথায় চুলের গোড়া চেপে ধরে ক্লান্ত চোখে আর্তনাদ করে রূপকথা বলে উঠল, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতে তুই আমায় পাবি না অমানুষ। সারফরাজের জীবনের চরম ভুল সে তোকে বাঁচিয়ে রেখেছে। মামাতো ভাই হিসেবে সে তোকে ক্ষমা করেছে বারবার, কিন্তু তুই ক্ষমার অযোগ্য শয়তান নিকৃষ্ট লোক। থু! বলেই রুদ্রের মুখে থুথু ছুড়ল রূপকথা। রূপকথার গায়ের জামা দিয়ে মুখের থুথু মুছে রুদ্র বাঁকা হাসল। এরপর নিজের বুকের সাথে রূপকথাকে মিশিয়ে সারফরাজকে কটাক্ষ করে বলে উঠল, তোর প্রাণ ভুমরা আমার বুকে দেখতে বেশি লাগছে না? তোর চাইতে সুদর্শন আমি, তবু এই বুকে আমি মানতে চাইছে না। কি মন্দ কপাল আমার শালা। তুই ভুল করছিস রুদ্রম, এর দাম চুকাতে পারবি না, ওকে ছেড়ে দেম। সারফরাজকে ধরে রেখেছে চারজনে, তবুও যেন তারা গুলি খাওয়া সারফরাজকে আটকে রাখতে পারছে না। সারফরাজ হিংস্র বন্য পশুর ন্যায় পুনরায় দাঁত চেপে বলে উঠল, তোর বুকের খাঁচা খুবলে ছিড়ব আমি রুদ্রম, তোর নোংরা হাত আমি কেটে কুকুর দিয়ে খাওয়াবো, ওকে ছেড়ে দে। তোর নোংরা স্পর্শে ও অপবিত্র হয়ে যাচ্ছে। অধিক রক্তপাতে সারফরাজের মাথা ঘুরে উঠছে। তার শরীর সায় দিতে চাচ্ছে না, মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে। তবুও সারফরাজ চিবিয়ে বলে উঠল, ক্ষমতা থাকলে হাত ছেড়ে দিয়ে বাহাদুরি দেখাম, জিন্দা দাপন করে দিয়ে চলে যাব শুয়োরের বাচ্চা। রুদ্র ঠোঁট উল্টে কাঁধ উঁচু করে রূপকথাকে টেনে হিঁচড়ে এগোতে লাগলো। রূপকথা মাটিতে বসে যেতে চাইলো। সে চিৎকার করে অনুনয় করতে লাগলো, আমি সারফরাজকে ছাড়া যাব না। সারফরাজকে তোমরা মেরো না, ওকে ছেড়ে দাও। সারফরাজ, সারফরাজ! কিন্তু রুদ্রের শক্তির কাছে শেষ রক্ষা হলো না রূপকথার। রূপকথাকে কোলে তুলে ছুটল রুদ্র। সারফরাজ পেছন থেকে চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম, তোকে মেরে আমি মরব রুদ্রম, তোর পান না নিয়ে আমি মরব না। লুইসের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে সুভান চৌধুরীর উঠানে। পাশেই বুকে গুলি খেয়ে অচেতন অভিরূপ। সারফরাজ কাতর চোখে অভিরূপ আর লুইসকে দেখে চিৎকার করে কেঁদে উঠল। লুইসের সাথে কাটানো দিনগুলো চোখে ভাসতেই সারফরাজ উন্মাদ হয়ে উঠল। সারফরাজ ভাঙা গলায় ডাকল, লুইস, ওয়াকাব, হে লুইস। সারফরাজের ডাকে লুইস ওঠে না। চোখের জল ছেড়ে দিয়ে সারফরাজ আবার ধমকে ওঠে, আই এম কলিং ইউ লুইস, হাউ ডু আর ইউ ওয়ানা ভাই। এরপর অভির পানে তাকিয়ে সারফরাজ বলে ওঠে, ভং ধরেছিস তাই না অভি? আমাকে একা রেখে নাটক হচ্ছে, ঝুলিয়ে পেটাবো কিন্তু। রূপকথাকে নিজের কোলে বসিয়ে চেপে ধরে আছে রুদ্র। সারফরাজের অসহায় মুখ দেখে তার যেন আনন্দ আর ধরে না। রুদ্র প্রশস্ত হেসে বলে উঠল, তোর বডিগার্ড তো মাথা মোটা রে সারফরাজ। পেছন থেকে এতগুলো গুলি করলাম, সে রিপিট পর্যন্ত করতে পারলো না। হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি, কোনো মজা আসেনি। আর অভিরূপ, হি ইজ এ ড্রপ গাই। সামনে থেকে তেরে এসে মারতে চেয়েছিল আমায়। মরতে মরতে বেঁচে গেছি, আমিও পাল্টা আক্রমণ করলাম। ওমা, অমনি লুটিয়ে গেল। ধ্যাত, সবকটা ফার্মের মুরগি।
কথাগুলো বলেই রূপকথার হাতে বন্দুক গুঁজে দিয়ে নিজেই সারফরাজকে উদ্দেশ্য করে ট্রিগার চাপল রুদ্র। এরপর বলে উঠল, চল তোর সাথে কিছুক্ষণ খেলা যাক। সারফরাজ কেঁপে উঠল বুকের ডান পাশে গুলি খেয়ে। রূপকথা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো রুদ্রের থেকে। গুলি খেয়ে ঢলে পড়তে চাইল সারফরাজ, কিন্তু সারফরাজের দুই হাত এখনো পুরুষ চারজনের হাতে বন্দী। রুদ্র বাম হাত নাড়িয়ে আদেশ দিল, ছেড়ে দে, মরার আগে একটু বিষ ছাড়তে দে, হাজার হলেও ভাই হয় আমার। সারফরাজকে লোকগুলো ছেড়ে দিতেই সারফরাজ তেড়ে আসতে চাইল। সারফরাজের পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল রুদ্র। এরপর রূপকথার কপালে বন্দুক ঠেকিয়ে বলে উঠল, নীল ডাউন করে আমার কাছে প্রাণ ভিক্ষা চা। যদি ভিক্ষা চেয়ে আমায় খুশি করতে পারিস তবে মাফ করে দিব, প্রমিস। সহসায় থেমে গেল সারফরাজের পা জোড়া। সারফরাজ রূপকথার পানে অসহায় নজরে তাকালো। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, তুমি এই শয়তানের সামনে মাথা নোয়াবে না সারফরাজ। আমি জানি তুমি ওকে চিরতরে শেষ করবে। আমার সারফরাজ এতটাও দুর্বল নয়, তাই না? তুমি মাথা নোয়াবে না, আমার কসম লাগে। সপাটে রূপকথার গালে এক চর বসিয়ে রুদ্র বলে উঠল, আসল চাবি তবে এখানে। বলেই রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্রম, ওর সাথে তোর কোনো লেনাদেনা নেই। তুই আমাকে যা খুশি কর, কিন্তু ওকে ছেড়ে দে। রুদ্র বেশ মজা পেল। সে হাসতে হাসতে বলে উঠল, মাথা নোয়া, জীবন ভিক্ষা চা। তোর নোয়ার মাথা খুব করে দেখতে ইচ্ছে করছে আমার। বলেই সজোরে রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ অনুনয় করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্রম, আমি তো সব সত্যি রাজি। রূপকথা গুঁড়িয়ে বলে উঠল, আমি মরে গেলেও তুমি মাথা নত করবে না সারফরাজ। রূপকথার থেকে দৃষ্টি সরিয়ে মাথা নত করে নিল সারফরাজ। এরপর পা ভেঙে বসার আগে পুলিশের গাড়ির আলোতে আলোকিত হলো চারিপাশ। সেই সাথে ভেসে এলো শক্ত গলা, জীবনে প্রথম তোকে কারো প্রাণ নেবার জন্য অর্ডার করছি সারফরাজ। নটির পোলাদের পুঁতে ফেল। আমার মেয়ের জামাইকে মাথা নোয়াতে বলে কোন মাগির পোয়া? তার জিভ কত বড় দেখতে চাই আমি।